ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ভূখণ্ডকে নিজেদের দাবি নেতানিয়াহুর। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন। গাজায় আরো 46 জনকে হত্যা। মার্কিন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দায়ে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন বরখাস্ত। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ রাষ্ট্রদূতের। এবং অভ্যুত্থান চেষ্টা মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর 27 বছর কারাদণ্ড। রায়ে অসন্তুষ্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেন তিনি। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা নষ্ট করতে পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছেন তিনি। এদিকে দেশটির নির্বিচারী হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি কাপুরুষের মতো কাতারে হামাস নেতাদের হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে পরিষদের সকল সদস্যই। এছাড়া এ মাসের সাধারণ পরিষদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বেশ কয়েকটি দেশে। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর সই করা প্রকল্প 2 ভাগে বিভক্ত করবে পশ্চিম তীরকে। অঞ্চলটির মালে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু জানান, পশ্চিম তীরে ইসরায়েলিদের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছেন তিনি। আমরা আমাদের অঙ্গীকার পূরণ করতে যাচ্ছি। ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। 12 বর্গ কিলোমিটার জায়গার উপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট 1 বা E1 নামে পরিচিত। এখানে নতুন করে প্রায় 3500 বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুসারে 1967 সালে দখল করা পশ্চিম তীরে স্থাপিত সব ইসরায়েলি বসতি অবৈধ বলে গণ্য হয়। ইসরায়েল সরকারের অনুমোদন পেলেও এখানে বসতি স্থাপন গ্রহণযোগ্য হবে না। তাই নতুন প্রকল্পের মাধ্যমে ইস্ট 1-এর অবৈধ ইসরায়েলি বসতিগুলো বৈধতার আওতায় নিয়ে আসার পরিকল্পনা তাদের। নেতানিয়াহু সরকার পশ্চিম তীরের ওই অংশে বসতি স্থাপন করলে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে তা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অথচ পূর্ব জেরুজালেমকেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবারও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই এই অঞ্চলে শান্তি ফিরবে। এ কারণে নেতানিয়াহুর প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েলের নির্বিচারী হামলা ও লাগামহীন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে জাতিসংঘ। সম্প্রতি অনুমতির তোয়াক্কা না করে কাতারেও হামলা চালিয়ে 5 জনকে হত্যা করে দেশটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা জানায়, গাজায় যুদ্ধ ও মানুষের ভোগান্তি বন্ধ করে জিম্মিদের মুক্ত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যেই জাতিসংঘের 149 সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বলে জানায় ফিলিস্তিনি সরকারের মুখপাত্র নাবিল আবু রুদেইনা। ইসরায়েলের গণহত্যা থামাতে বাকি দেশগুলোকেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। বিনয়ামিন, আরটিভি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 46 জন নিহত হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। এছাড়া গাজা শহরের বেশিরভাগ বাড়িঘর স্থাপনা ধ্বংস করে দেয়ায় আশ্রয় হারিয়ে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে সেখানকার 10 লাখেরও বেশি বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। শহরের প্রধান হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জরুরি চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দিতে গিয়ে ঔষধ ও সরঞ্জামের মারাত্মক সংকটে তারা। কাতারে ইসরায়েলে বিমান হামলায় নিহত 6 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইমাম আব্দুল ওহাব মসজিদে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজে জানাজাটি পরিচালনা করেন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম খালিজ টাইমস। নিহতদের মধ্যে 5 জন ফিলিস্তিনি ও 1 জন কাতারের নিরাপত্তা কর্মী ছিলেন। হামাসের নেতাকর্মী ও তাদের সহযোগীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে প্রাণে বেঁচে গেছেন হামাসের শীর্ষ নেতা। এই হামলার তীব্র নিন্দা প্রকাশ করে
শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছে কাতারের নাগরিক। যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দণ্ডিত মার্কিন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণস্বরূপ একগুচ্ছ ইমেইল প্রকাশের পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে প্রকাশিত ইমেইল ও চিঠিতে তিনি অ্যাপস্টেইনকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দেন। অন্যদিকে অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছেন ম্যান্ডেলসন। যুক্তরাষ্ট্রের 9/11-এর প্রাণঘাতী বিমান হামলার 24 বছর স্মরণ করল নিউ ইয়র্ক। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে আয়োজিত এই স্মরণ সভায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ হোয়াইট হাউসের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। এদিকে 9/11-কে সর্বদা স্মরণে রেখে যে কোনো দেশকে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ডিফেন্স অফ ওয়ার নামকরণ করার বিষয়টিও মনে করিয়ে দেন। অন্যদিকে ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট ও তার বক্তব্যে চার্লি কিকের জীবন ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চার্লি কখনো ভুলে যাওয়ার মতো নয়। এদিকে এদের মতো সাহসী মানুষদের 9/11-এর শহীদদেরও মতো স্মরণ করা হয়। অভ্যুত্থানের ষড়যন্ত্র সহ 5 অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোকে 27 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ রায় দেয় দেশটির সুপ্রিম কোর্টের 4 বিচারপতি। এর ফলে 2033 সাল পর্যন্ত কোনো ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে বিনিয়ামিনের রিপোর্টে। 2019 থেকে 2022 সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন কট্টর ডানপন্থী নেতা জয়ের বলসোনারো। এরপর 2022-এর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন তিনি। পরাজয়ের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হন বলসোনারো। বলসোনারোর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান পরিকল্পনা থেকে শুরু করে সেনা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক সহ বেশ কিছু অভিযোগ প্রমাণ করেছে ব্রাজিলের আদালত। প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও সুপ্রিম কোর্টের বিচারক সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাও। এসব কারণে 5 বিচারপতির 4 জনই তাকে দোষী সাব্যস্ত করে 27 বছর কারাদণ্ডের রায় দেন। ফলে 70 বছর বয়সী বলসোনারোকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। এছাড়া 2033 সাল পর্যন্ত সরকারি কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে বলসোনারোর দাবি 2026 সালের নির্বাচনে অংশ নেওয়া ঠেকানোর জন্যই আদালতের এই রায় সাজানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ছেলে ফ্ল্যাভিও বলসোনারো অভিযোগ করেন, ফলাফল আগেই ঠিক করে দিয়ে আদালতে বিচার চালিয়েছে সরকার। এদিকে সাজানো বিচারের অভিযোগটিতে একমত হয়েছে বলসোনারোর মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধুর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় চরম বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রাজিল আদালতের এ রায়ে ক্ষুব্ধ হয়ে বলেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে। তাদের এই ধরনের হুইসান্টের যথাযথ জবাব দেওয়া হবে। তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের হুমকিতে ব্রাজিল ভয় পায় না বলে জানায় তারা। প্রমাণিত রায় উপেক্ষা করে ব্রাজিল সরকারকে আক্রমণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য তাদের। এর আগে গেল 9 জুলাই ব্রাজিলের কিছু পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে কট্টর ডানপন্থী মিত্রের এই সাজার ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিনিয়ামিন, RTV। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কর্ককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটে ইউডা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি বক্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন। চার্লি কার্ক, যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষণশীল যুব আন্দোলনের প্রধান ছিলেন, মাত্র 18 বছর বয়সে এই আন্দোলন শুরু করেন তিনি। গত বুধবার স্থানীয় সময় দুপুরে ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। ঠিক সে সময় গুলিবিদ্ধ হন চার্লি। এ সময় তার পরিহিত ফ্রিডম লেখা সাদা টি শার্টটি রক্তে লাল হয়ে যায়।
ঘটনাস্থলে কার্ক যখন ট্রান্সজেন্ডার শুটার ও ম্যাচ শুটার বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন হঠাৎই গুলির শব্দ শোনা যায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শোনার পর সেখানে উপস্থিত সকলে হতভম্ব হয়ে দৌড়াতে থাকে। বিশ্ববিদ্যালয়ের খুব কাছ থেকে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে কার্ক মাটিতে লুটিয়ে পড়েন। তার ঘাড় বেয়ে তখন রক্ত পড়ছিল। তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী তাকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে চার্লি কার্কের মৃত্যু সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোকাহত হয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কার্ককে মহান ও কিংবদন্তি সম্বোধন করে মৃত্যুর খবর প্রকাশ করেন। এমনকি ডেমোক্র্যাট দলের নেতারাও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। বৃহস্পতিবার পেন্টাগনে 9/11-এর স্মরণসভায় চার্লি কার্ককে শীঘ্রই মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনার পর নৃশংসতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হামলাকারীকে পশু হিসেবে আখ্যা দেন ট্রাম্প। এ প্রেক্ষিতে কট্টর বামপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনকে এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দেন। ইতোমধ্যে দেশটির প্রশাসন ঘটনাস্থল বিশ্লেষণে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে হামলাকারীর অবস্থান ও গতিবিধি স্পষ্টভাবে দেখা যায়। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে হামলাকারীর ছবি প্রকাশ করে চার্লি কার্কের হত্যাকারী সম্পর্কে কোনো তথ্য দিলে বা হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে $1 লাখ পুরস্কার ঘোষণা দেয় FBI। ইমতিয়াজ আহমেদ, RTV। ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। চলমান বন্যায় এখন পর্যন্ত 14 জন নিহত এবং অনেকে নিখোঁজ রয়েছে। একে দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করেছে ইন্দোনেশিয়া। দুর্যোগের ভয়াবহতায় রাজ্যটিতে 1 সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার। গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে ভূমিধস ও নদীর পানি উপচে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। এর ফলে বাড়িঘর, রাস্তাঘাট, হাসপাতাল সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। বন্যা কবলিত এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।